এর আগের দিন হয়েছিল T1 ইন্টু T2 ইকুয়াল কত 2R/G, এটা হয়েছিল। আজকের ডেট হচ্ছে 5/2/25। তাহলে এখান থেকে বলেছিলাম যে কি বলেছিলাম যে আমাদের কোনো একটি বস্তু θ1 এবং θ কোণে যদি ছোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি ঘটনা, তাদের যে টাইম থাকবে মানে উড্ডয়নকাল, সেই উড্ডয়নকালের গুণফল কি হবে 2R/G হবে। কি হবে 2R/G হবে। এখন এর আগের দিন আমি বলেছিলাম যে কোনো একটি বস্তু যদি প্রক্ষেপ করা হয়, কোনো একটি বস্তু যদি প্রক্ষেপ করা হলো, এখন এইখানে হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু, এখানে কি হচ্ছে সর্বোচ্চ বিন্দু। আমি বলছি এখানে পি, এই পি বিন্দুতে তার এই যে উচ্চতা, সেই উচ্চতার পরিমাণ কত হবে এইচ, সেই উচ্চতার পরিমাণ কত হবে সেটা বার করতে হবে। ওকে, এবারে বললাম এই পি বিন্দুতে আমার যে যেতে টাইম লাগছে কত T1, আর এখান থেকে একটু টাইম হচ্ছে T2, এটা বলে দিয়েছি। ওকে, এটা কত থিটা কোণে প্রক্ষেপ করা হয়েছিল, কত থিটা কোণে প্রক্ষেপ করা হয়েছিল। তার আগে বলি এর আগের দিনে যে ক্লাস হয়েছিল সেই ক্লাসে কোনো অসুবিধা ছিল, কারো কোনো কি ডাউট ছিল বলতে পারো। ও নো 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 নো, সরি 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 সরি, এবার শুনতে পাচ্ছ? সরি সরি সরি, মাইক্রোফোন আনমিউট ছিল, সরি। এবার শুনতে পাচ্ছ? প্রত্যেকে বলো। হ্যাঁ, ভেরি গুড। এর আগের দিন আমাদের যে বলেছিলাম যে দুটো বস্তুর ক্ষেত্রে একটা θ1 এবং θ2 যদি অ্যাঙ্গেলে ছোড়া হয় সেক্ষেত্রে দুটো টাইম T1 এবং T2 অর্থাৎ উড্ডয়নকালের গুণফল কত হবে 2R/G হবে। আর এক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে কোনো একটা বস্তুকে যদি থিটা কোণে প্রক্ষেপ করা হয় তাহলে এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে তার অবস্থান কত হবে, মানে পি বিন্দুতে যে থাকছে তার এইচ মানে হাইটটা কত হবে গ্রাউন্ড থেকে সেটা বার করতে হবে। সর্বোচ্চ বিন্দুর উচ্চতা হচ্ছে 8। ওকে, এই পি বিন্দুতে প্রক্ষেপ যেটা উঠছে সেটা হচ্ছে T1, আর পি বিন্দু থেকে নিচে নামছে সেটা টাইম কত নিচ্ছে T2 যদি হয়। তাহলে আমাদের কি, আমাদের T1 কি, T1 হচ্ছে পি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে, পি বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগে, যে সময় লাগে। আর T2টা কি, T2টা হচ্ছে পি বিন্দু থেকে মাটিতে পৌঁছাতে বা গ্রাউন্ডে পৌঁছাতে, ওকে, পৌঁছাতে যে সময় লাগে, পৌঁছাতে। ওকে, এবারে মোট উড্ডয়নকাল কত, তাহলে মোট উড্ডয়নকাল দেখো আমাদের টি যেটা বলা হয়েছে উড্ডয়নকাল টি, সেটাকে উড্ডয়নকাল লিখতে পারি আমরা, কি লিখতে পারি উড্ডয়নকাল, ভালো করে বুঝবে উড্ডয়নকাল, সেই টি সমান কি লিখতে পারি আমরা T1 প্লাস T2, তাই না? এখন এই টি এর মান কত জানি আমরা, বলো তো প্রত্যেককে, এই টি এর মান কত, এই টি এর মান সম্পর্কে আমরা জানি, এর আগের দিন পড়েছি 2U sin θ/G, কত হবে 2 sin θ/G, আর এদিকে হবে T1 প্লাস T2 হবে, কত হবে T1/T2। তাহলে এখান থেকে আমরা বার করব U sin θটা বার করব, কি বার করব U sin θ, U sin θ ইকুয়াল টু কি আসবে G/2 T1 প্লাস T2, ভালো করে বুঝবে T1/T2। এবারে এই যে পি বিন্দু, এই পি বিন্দুতে ভালো করে বুঝবে, এই পি বিন্দুতে আমাদের উচ্চতা কত হবে সেই উচ্চতাটা বার করার ফর্মুলা আমরা কি ফেলবো, আমরা ফেলবো S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এর ফর্মুলা ফেলবো। তাহলে এখন এসটা হয়ে যাচ্ছে হাইট এইচ, কারণ কি এই পি বিন্দুতে হাইট কত, এইখান থেকে নাম দিই আমি এক্স, নাম দিই এক্সপি, এই হাইটটা বার করতে হবে। তাহলে এইচ আর হচ্ছে ইউটা কি হবে ইউ সাইন থিটা হয়ে যাবে, কি হবে ইউ সাইন থিটা ইন্টু কি হবে T1, তারপর হচ্ছে মাইনাস হাফ জি T1 তার হোল স্কোয়ার, এর আগের দিন এটা করেছিলাম। তাহলে দেখো ইউ সাইন থিটার মান কত, এই ইউ সাইন থিটার মান একটু আগে বার করলাম T1
প্লাস T2, তাই তো, ইন্টু G/2টা প্রথমে দিই, আমি এভাবে লিখি ব্যাপারটাকে, তাহলে হচ্ছে G/2 T1 প্লাস T2 ইন্টু T1 মাইনাস হাফ GT², তাই না? এবার এটা গুণ করে দিই, তাহলে কি আসবে G/2 T1 তার হোল স্কোয়ার প্লাস কি হবে G/2 T1 T2 মাইনাস হাফ GT1 তার হোল স্কোয়ার। এই পার্ট কেটে গেল, তাহলে কি আসছে হাফ GT1 T2। তাহলে H সমান কত আসবে? H সমান আসবে হাফ GT1 T2। ক্লিয়ার? তাহলে কোনো একটা বস্তুর যদি এই পি বিন্দুতে পৌঁছাতে যদি টাইম T1 লাগে এবং পি বিন্দু থেকে যদি গ্রাউন্ডে পড়তে অর্থাৎ মানে সর্বোচ্চ বা প্রক্ষেপ সীমাতে আসতে যদি T2 টাইম লাগে, তাহলে এই যে পি বিন্দুর উচ্চতা, এই উচ্চতা H ইকুয়াল টু কত হবে? H ইকুয়াল টু হবে হাফ G ইন্টু T1 T2। ক্লিয়ার? এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দেখবে আমি যখন প্র্যাকটিস করাবো এখান থেকে কোশ্চেন, সেখান থেকে প্রচুর কোশ্চেন আসছে এই মানে এই পার্টটা থেকে। কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে কোনো একটা বস্তু যদি প্রক্ষেপ করা হয় কোনো একটা সময়ে, অর্থাৎ পি বিন্দুতে পৌঁছালো, তাহলে সেক্ষেত্রে যে উচ্চতাটা হবে সেই উচ্চতার মান কত হবে? সেই উচ্চতার মান H ইকুয়াল টু হাফ GT1 T2। ওকে, এটা পরীক্ষায় কোশ্চেন, এটা নোট করে রাখবে। ওকে, যখন ম্যাথ করাবো তখন তোমাকে আমি ডাইরেক্ট করাবো, কিন্তু আমি আর থিওরি বোঝাবো না তখন। তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। এইরকম বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে? এইরকম বুঝতে পেরেছো কিনা বলো প্রত্যেককে? তারপর আমি আসছি ফের। ফর্মুলাগুলোর একটা শর্ট নোট দিলে ভালো হতো। হ্যাঁ, ক্লাসের সময় স্যার তো লেখা হয় না, ঠিক আছে স্যার। জি এর মান কখন প্লাস কখন নেগেটিভ হবে? দেখো, প্রথম দিন যখন আমরা ধরে নিয়েছিলাম, ভালো করে বুঝবে, প্রথম দিন যখন আমরা ধরে নিয়েছিলাম কি, যে অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম যে আমাদের কি প্রক্ষেপ, কোনো একটা মানে প্রক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি কি অ্যাজাম্পশন, মানে প্রাসের গতির ক্ষেত্রে কি কি অ্যাজাম্পশন করেছিলাম। ফার্স্ট যে ক্লাস হয়েছিল সেই ফার্স্ট ক্লাসে বলেছিলাম, সেই ফার্স্ট ক্লাসটি একটু দেখো প্রত্যেকে, কেন নেগেটিভ হলো, কেন পজিটিভ নিলাম, একটু দেখবা সেটা। ওকে, চলো তাহলে এবার নেক্সট টপিক কি বলছি দেখো। আর একটা শর্ট বলে দিই। ধরো সাপোজ কোনো একটি বস্তু, ভালো করে বুঝো, কোনো একটা বস্তু যদি, এটা পৃথিবী থেকে আমরা ধরেছিলাম যে নিম্নমুখী হলে কি হবে সেটা পজিটিভ ধরেছিলাম, আর ঊর্ধ্বমুখী হলে সেটা কি ধরেছিলাম? বিপরীত দিকে যাচ্ছে, মানে অভিকর্ষ থেকে দূরে সরে যাচ্ছে, তার জন্য সেটা নেগেটিভ ধরেছিলাম। কি ধরেছিলাম? নেগেটিভ ধরেছিলাম। সেখানে কয়েকটা সেন্স বলেছিলাম, কোন কোন সেন্স ধরা হবে। ওকে, চলো এবার দেখো, সাপোজ আমি ছবি দিয়ে বর্ণনা করছি ব্যাপারটাকে। ধরো সাপোজ এ একটা ট্রাজেক্টরি। ওকে, এই ট্রাজেক্টরির এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, বি আর সি, একটা সরলরেখা। ওকে, একটা সরলরেখা যেটা টাইম ডিফারেন্স, এই বি আর সি এর মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে T1। ওকে, আর একটা ধরলাম এ আর ডি, একটা দুটো বিন্দু যাদের মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে কত? T2। কত হচ্ছে? T2। তাহলে দেখো, ভালো করে বুঝবে, আর এদের মধ্যে ডিফারেন্স ধরলাম আমি H পরিমাণ। কত পরিমাণ? H পরিমাণ ধরলাম। ওকে, তাহলে বলছে বিসি একই সমতলে থাকে। এই বিসি কি করছে? একই সমতলে থাকছে। আবার এসিও কি থাকছে? প্রাসের গতিতে একই সমতলে থাকছে। এবং এই বিসির মধ্যবর্তী টাইমের পার্থক্য যদি T1 থাকে এবং এডির মধ্যে যদি সময়ের পার্থক্য যদি T2 থাকে, তাহলে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে এই টাইম এবং উচ্চতার মধ্যে বা ডিফারেন্সের মধ্যে, তল দুটোর ডিফারেন্সের মধ্যে সম্পর্ক হচ্ছে। এটা ক্যালকুলেট বিশাল বড়, তাই আমি করালাম না, এটা শুধু জেনে রাখবে, এত কিছু নেই তোমাদের। তাহলে T2 তার হোল স্কোয়ার। ওকে, T2 তার হোল স্কোয়ার
T1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে 8h/g হবে, কী হবে T2 তার হোল স্কোয়ার মাইনাস T1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে 8h/g হবে। ওকে, এই কন্ডিশনের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। পরীক্ষায় দেখলাম মানে কয়েকটা জায়গায় দেখলাম যে এইখান থেকে কোশ্চেন দিচ্ছে, তার জন্য এই থিওরিটা একটু বলে দিলাম। তোমার বুঝতে পেরেছো? এর সম্বন্ধে বিস্তারিত নেই, কিন্তু এটা দেখলাম বিভিন্ন পরীক্ষা যেমন KVS বা PGT বা আদার্স যে স্টেটগুলোর পরীক্ষা হয় সেইখান থেকে এখান থেকে দিচ্ছে কোশ্চেনগুলো, তার জন্য এটা দিলাম। ক্লিয়ার? তাহলে এই বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে কি, যদি একই সমতলে অবস্থিত দুটি বিন্দুর মধ্যবর্তী যদি টাইমের পার্থক্য T1 আর আরেকটা সমতলে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে যে টাইমের পার্থক্য T2 হয়, তাহলে তাদের মধ্যে T2 তার হোল স্কোয়ার মাইনাস T1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 8h/g হয়। ওকে, এই কনসেপ্টটা মনে রাখবে, এই কনসেপ্টটা মনে রাখবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা এবার প্রক্ষেপ সীমা সম্পর্কে পড়ব। এর আগে আমরা পড়েছিলাম প্রক্ষেপ সীমা, লিখেছিলাম ডাইরেক্ট, তাই না? এই প্রক্ষেপ সীমা সম্পর্কে পড়বো, এখান থেকে প্রচুর কোশ্চেন হতে পারে। দেখো প্রক্ষেপ সীমা মানে কি, ধরো কোনো একটি বস্তুকে মানে কোনো একটা বস্তুকে প্রক্ষেপ করা হলো, তাহলে এই যে অনুভূমিক বরাবর যে পথটা যায় সেই পথটাকে কী বলা হয়? প্রক্ষেপ সীমা বলা হয়। কী বলা হয়? প্রক্ষেপ সীমা। তাহলে দেখো বস্তুটা কোন দিকে যাচ্ছে? এই দিকে যাচ্ছে অনুভূমিক বরাবর, তাহলে এক্ষেত্রে কোন বেগ থাকবে? এক্স অ্যাক্সিস বরাবর যে বেগ থাকবে সেটা থাকবে। ওকে, তাহলে দেখো আর ইকুয়াল টু কী হবে? UXT। ওকে, যেহেতু এটা টাইম মানে হচ্ছে উড্ডয়নকালে যেতে সময় কত সময় লাগছে এখান থেকে এই বিন্দুতে পৌঁছাতে, এখানে নাম দিলাম ও, এখানে নাম দিলাম পি, ও পিতে যেতে আমার টাইম লাগছে টি। তাহলে ইউ সমান কি পড়েছি? ইউ সমান হচ্ছে ইউ কস থিটা, আর এখানে কি পড়েছি? টি পড়েছি, তাহলে ইউ কস থিটা টি। আবার টি সমান পড়েছি ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই জি পড়েছি। কি পড়েছি? 2 সাইন থিটা বাই জি পড়েছি। ওকে, তাহলে আমাদের ক্যালকুলেশন করে লাস্টে দেখো 2 ইউ স্কোয়ার, এভাবে লিখছি আমি, ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি আসছে। কি আসছে? বাই জি আসছে। ওকে, এক মিনিট ওয়েট, বলছি এখানে ক্লাস করাচ্ছি আমি, হ্যাঁ এখানে ক্লাস করাচ্ছি আমি, কথাগুলো দূর থেকে মাইক্রোফোন, এটা কথা দিয়ে যাবে না, জানলা থাকলে এখানে হচ্ছে বাইরে দিয়ে যেতে পারবে না কথাগুলো। আমি বন্ধ করে দিয়ে আসলাম। স্যার পিকচারটা বোঝান, কোন পিকচারটা? কোন পিকচারটা? ঠিক আছে আমি বুঝিয়ে দিচ্ছি, এটা আগে কমপ্লিট করে নিই। হ্যাঁ, তারপর বুঝিয়ে দিচ্ছি তোমায়। তাহলে দেখো আমাদের কি আসছে? ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি। আমরা একটা ফর্মুলা জানি সাইন 2 থিটার সাইন 2 থিটা, এই সাইন 2 থিটা মানে কি হবে? 2 সাইন থিটা কস থিটা, এটা জানি আমরা ত্রিকোণমিতির সূত্রতে করেছি 11-এ। তাহলে দেখো আমরা এটা সমান কি বলতে পারি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আর ইকুয়াল টু কত পেলাম? আর ইকুয়াল টু পেলাম ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমরা পেলাম আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই দেখো এইখানে একটু গন্ডগোল হয়ে যায়। কোথায় গন্ডগোল হয়? প্রত্যেকে ইউ স্কোয়ার সাইন থিটাটা সাইন মনে রাখে, কিন্তু থিটা হবে না 2 থিটা হবে সেটা মনে রাখতে পারে না। এই যে 2 থিটা, এই 2 থিটাটা তোমাকে মনে রাখতে হবে। 2 থিটা হয় কার ক্ষেত্রে? রেঞ্জের ক্ষেত্রে কি আসে? 2 সাইন থিটা আসে। ক্লিয়ার? এবারে দেখো আমরা যদি এটা আরেকভাবে লিখতে পারি, কীরকম লিখতে পারি? দেখো আর ইকুয়াল টু কী আসলো? আর ইকুয়াল টু ইউ কস থিটা ইন্টু টি। এবারে আসছে ইউ কস থিটা ইন্টু 2u সাইন থিটা বাই কি আসছে? জি আসছে। আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু ইউ কস থিটা ইন্টু ইউ সাইন থিটা বাই কি আসবে? জি আসবে। কি আসবে? বাই জি আসবে। তাহলে দেখো 2 ইন্টু ইউ এক্স ইন্টু ইউ ওয়াই বাই কি লিখতে পারি? জি লিখতে পারি। কি লিখতে পারি? জি লিখতে পারি। তাহলে আর ইকুয়াল টু কি আসছে? আর ইকুয়াল টু ইউ অক্ষ বরাবর মানে এক্স অক্ষ বরাবর যে বেগ ছিল, ওয়াই অক্ষ বরাবর যে বেগ ছিল তাদের গুণফল হবে, মানে 2 ইন্টু ইউ এক্স ইন্টু ইউ ওয়াই বাই জি হবে। ধরো সাপোজ কোনো কারণে তোমাকে এই বরাবর কি দিয়েছে? এই বরাবর ভেলোসিটি দিয়েছে, আর এই বরাবর ভেলোসিটি দিয়েছে, তোমাকে কিন্তু থিটার মান দিয়ে দেয়নি। ওকে, তাহলে ভেলোসিটি দিয়েছে, কি দিয়েছে? ভেলোসিটি দিয়েছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? ডাইরেক্ট বের করতে পারবা। কি বললাম বুঝতে পেরেছো? বলো কোনো একটি বস্তুকে যদি ছোড়া হয় তার অনুভূমিক বরাবর বেগ হচ্ছে 5 মিটার আর পার সেকেন্ড,
আর একটা হচ্ছে উলম্ব বরাবর হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে রেঞ্জ কত হবে, সেক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগাতে পারবে। মনে থাকবে কি বললাম, এটা তুমি বুঝতে পেরেছো কিনা বলো। এর আগের দিন একটা কোশ্চেন করা হয়েছিল আমাকে যে স্যার পরিপূরক কোণ হলে তাহলে কি ঘটনা ঘটবে, সেক্ষেত্রে কি রেঞ্জ একই থাকবে, এই কোশ্চেনটা করা হয়েছিল। চলো আজকে সেটা প্রমাণ দেখাবো। দেখো কোণের মান যদি থিটা থেকে 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, কত হয় 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, তাহলে থিটা ছিল আর একটা কোণের মান কত 90 ডিগ্রি মাইনাস থিটা যদি হয়, তাহলে সেক্ষেত্রে দুটো কন্ডিশনের ক্ষেত্রে কি কি ঘটনা ঘটবে। তাহলে আর ইকুয়াল টু কি আসবে, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি আসবে, কি আসবে আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি আসবে। তাহলে আর প্রাইম সমান লিখি, এটা আর প্রাইম, এখানে থিটা প্রাইম সমান লিখি। ওকে, আর প্রাইম ইকুয়াল টু কত হবে, ইউ স্কোয়ার সাইন 2 থিটা প্রাইম বাই জি লিখতে পারি। তাহলে দেখো ইউ স্কোয়ার সাইন কত হবে 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস থিটা বাই জি হবে, কত হবে জি হবে। তাহলে কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, এটা কত হয়ে যাবে 180 মাইনাস কত 2 থিটা, তাহলে এটা মান কত আসবে, এটার মান আসবে সাইন থিটাই আসবে, মানে সাইন 2 থিটা আসবে, কি আসবে সাইন 2 থিটা বাই জি আসবে। দেখো আগের অবস্থায় ফিরে আসলো। এটা সমান কি লিখতে পারি, আর লিখতে পারি। অতএব কি লিখতে পারি, আর প্রাইম ইকুয়াল টু আর। ক্লিয়ার। তাহলে দেখো আমরা যদি পরিপূরক কোণ হয়, তাহলে কোনো একটি বস্তু যদি ধরো সাপোজ এটা যদি 30 ডিগ্রি কোণে আর একটা যদি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়, তাহলে তারা কি হবে, এটা 30 ডিগ্রি অবশ্যই, আর এটা যদি 60 ডিগ্রি নিক্ষেপ করা হয়, তাদের রেঞ্জ কি হবে, তাদের প্রক্ষেপ সীমা কি হবে, একই হবে, কি হবে একই হবে। মনে থাকবে কি বললাম, তাহলে প্রক্ষেপ সময় একই থাকবে। যদি পরিপূরক হয় তাহলে এখানে আমরা ম্যাথ বার করবো না, রেঞ্জ কি হবে, দুই ক্ষেত্রে একই হবে। ক্লিয়ার, কি বলো, বুঝতে পেরেছো, না বুঝতে পারলে বলো। হ্যাঁ, কে বলছিল যে আগের ছবিটা একটু বুঝিয়ে দিন, চলো আমি সেই ছবিটা একটু বুঝিয়ে দিচ্ছি। একদম প্রথমের ছবিটা, এই ছবিটা কথা বলছিল হয়তো। ধরো সাপোজ, আমি আরেকবার আঁকছি ছবিটা। ধরো সাপোজ একটা ট্রাজেক্টরি আছে, এই ট্রাজেক্টরির সর্বোচ্চ বিন্দু, এটার উচ্চতা হচ্ছে এইচ। এবার তুমি একটা পি বিন্দুটা সিলেক্ট করলে, এবার সেই পি বিন্দুটার বস্তু যখন এই পি বিন্দুতে অবস্থান করবে, তখন সেই তার উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করছো। এবারে আমি বললাম এখানে দেওয়া থাকলো যে এই পি বিন্দুতে পৌঁছাতে আমার টাইম লেগেছে t1, আর পি বিন্দু থেকে এইখানে পৌঁছাতে টাইম লেগেছে t2। তাহলে এর উচ্চতার পরিমাণ কত হবে, এর উচ্চতার পরিমাণ হবে আমাদের যে এখানে দেখো করিয়েছি হাফ জি t1 t2। ওকে, এইটা হবে। ক্লিয়ার, ছবিটা বুঝতে পেরেছো। চলো নেক্সট। তাহলে এখানে 60 ডিগ্রি বিভিন্ন অ্যাঙ্গেল দেবে, তোমাকে রেঞ্জ বার করতে বলে। তাহলে একটা কোশ্চেন দিচ্ছি। ধরো সাপোজ কোনো একটি বস্তু, ধরো সাপোজ এইভাবে একটি বস্তু কোণা কত ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, একটা 45 ডিগ্রি কোণে, আর একটা হচ্ছে 60 ডিগ্রি কোণে, কত ডিগ্রি কোণে, একটা হচ্ছে 60 ডিগ্রি কোণে যদি প্রক্ষেপ করা হয়, তাহলে অনুভূমিক বরাবর আমরা এস ইকাল টু কি লিখি, এস ইকাল টু ভিটি, তো মনীষা এস ইকাল টু ভিটি। তো তাহলে এখানে এস মানে কোনটা, সরল আর, আর অনুভূমিক, এটা কোন অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর বেগ কি হচ্ছে, অনুভূমিক বরাবর ইউ এক্স ইন্টু টাইম টি, অর্থাৎ টোটাল ফ্লাইটিং টাইম ওই বিন্দুতে যেতে কত টাইম লাগছে সেটার ব্যাপারটা বলা হয়েছে। ওকে, তাহলে এখানে আর ইকুয়াল টু ইউ এক্স টি যেটা বলা হয়েছে এই সেন্সে বলা হয়েছে। ক্লিয়ার। তাহলে দেখো এক্ষেত্রে আর সমান কতবার করতে হবে, এক্ষেত্রে আর কতবার করতে হবে, এটা r1 এটা r2, তাহলে r1 ইস টু r1 মান কত হবে সেটা বলো প্রত্যেককে, r1 মান কত হবে সেটা বলো, r1 মান কত হবে বলো প্রত্যেককে।
R1:R2 মান কত হবে বলো? বলো প্রত্যেককে। R1:R2 মান কত হবে? আর এর সূত্র কি পড়েছি? রেঞ্জের সূত্র R = আমরা পড়েছি U² sin 2θ বাই কত আসবে? G আসবে 2θ। বলো করো প্রত্যেককে। টু ইস টু ওয়ান, তাই তো? বাকিরা বলো। দেখো যেহেতু একই বেগে ছোড়া হয়েছে তাহলে আর আর কার সঙ্গে সম্পর্কযুক্ত? আর প্রপোর্শনাল টু আমরা সাইন 2θ সঙ্গে বলতে পারি। তাহলে R1/R2 সমান কি বলতে পারি? এখানে 2θ হবে অবশ্যই। তাহলে সাইন 2θ 2 × 45 ডিগ্রি বাই কত হবে? সাইন 2 × 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? সাইন 90 ডিগ্রি। আর এখানে সাইন কত আসছে আমাদের? সাইন 120 ডিগ্রি। তাহলে সাইন 120 ডিগ্রি কত লিখতে পারি? সাইন 90 ডিগ্রি। আর এটা লিখতে পারি সাইন 90 + 30। তাহলে এটা কী হবে? কস 30 হয়ে যাবে। তাহলে সাইন 90 ডিগ্রি আর এটা হচ্ছে কস আমাদের 30 ডিগ্রি। তাহলে আসছে কত? কস 30 ডিগ্রি। কস আসছে তো? তাহলে আসছে দেখো সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1 আর এটা হচ্ছে কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আসছে কত? 2/√3। তাহলে 2:√3 আসছে। তাহলে কি আসছে? 2:√3। অতএব R1:R2 সমান কত আসছে? 2:√3। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে 2:√3। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ভেরি গুড কাজী। বুঝতে পেরেছো প্রত্যেককে? দেখো যারা বুঝতে পারেননি বলো। নেক্সট। ক্লিয়ার? নেক্সট চলো। দেখো এবারে যদি থিটা ইকুয়াল টু কত হয়? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি মাইনাস আলফা আর থিটা প্রাইম ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস আলফা হয়, তখন কি হবে? তখন প্রাসের সীমা কত হবে? মানে প্রক্ষেপ সীমা কি হবে? প্রাসের সীমা যেটা সেটা কি হবে? প্রাসের সীমা কত হবে? দেখো আমরা একটা নিয়ে কাজ করছি। ওকে, আমরা এটা নিয়ে কাজ করছি যে থিটা ইকুয়াল টু যখন 45 ডিগ্রি মাইনাস আলফা, ওকে, তখন কি হবে? তাহলে আমাদের কি জানি? আর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, সরি, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2θ/g। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 × 45 ডিগ্রি মাইনাস আলফা বাই কত? জি। তাহলে কত হবে? ইউ স্কোয়ার সাইন কী হবে? 90 মাইনাস 2 আলফা বাই জি। তাহলে সেক্ষেত্রে কত হবে? ইউ স্কোয়ার, এটা কস চলে আসবে, কি চলে আসবে? কস 2 আলফা বাই জি চলে আসবে। কি আসবে? জি চলে আসবে। তাহলে আর ইকুয়াল টু তখন কি হচ্ছে? আর ইকুয়াল টু
ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি হবে। ক্লিয়ার? তোমরা বুঝতে পেরেছো? একইভাবে তোমরা বার করবে সাইন থিটা প্রাইম ইকুয়াল টু কত 45 ডিগ্রি প্লাস আলফা দিয়ে করবে। কি বলো, বুঝতে পেরেছো? থিটা প্রাইম প্লাস 45 ডিগ্রি করবে, এটা দেখবে কি আসবে। ওকে, বাড়তে থাকলো দিয়ে সেক্ষেত্রে তোমরা বার করে দেখবে কি আসছে। দেখো একটা কথা ভাবো, যদি আমরা থিটা 1 আর থিটা 2 করি একই আসবে অবশ্য। যদি থিটা 1 মানে থিটা প্লাস থিটা প্রাইম করি তাহলে কত আসছে দেখো 45 ডিগ্রি প্লাস মাইনাস আলফা আর প্লাস কি হবে 45 ডিগ্রি প্লাস আলফা। তাহলে দেখো আলফা আলফা কেটে যাচ্ছে, তাহলে 90 ডিগ্রি। তাহলে থিটা প্লাস থিটা প্রাইম ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এরা পরস্পর পূরক কোণ। যদি পরস্পর পূরক কোণ হয় তাহলে আমরা একটু আগে কনসেপ্ট বললাম যে পরস্পর যদি পূরক কোণ হয় সেই ক্ষেত্রে আমাদের কি হবে রেঞ্জ সমান হয়ে যাবে। কি হয়ে যাবে? রেঞ্জ সমান হয়ে যাবে। এক্ষেত্রেও রেঞ্জ সমান হবে, বাড়িতে দেখবে প্রত্যেককে। ওকে, প্রক্ষেপ সীমা কী হবে? সমান হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম? তাহলে এক্ষেত্রেও কী হবে? প্রক্ষেপ সীমানা যে প্রক্ষেপ সীমা সেটাও কী হবে? সমান হবে। তোমরা এই বাড়িতে থিটা প্রাইম ইকুয়াল টু 45 ডিগ্রি প্লাস আলফা দিয়ে চেক করবে। কেমন? এবারে দেখো ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা বার করব। কি বার করব? ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা। সেই ম্যাক্সিমাম প্রক্ষেপ সীমা আর ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কি আসবে? জি আসবে। কি আসবে? জি। তাহলে দেখো ম্যাক্সিমাম বার করতে গেলে কি করব? ডি আর ডি থিটা বার করব থিটার সাপেক্ষে। ওকে, তাহলে কি আসবে? ডি ডি থিটা কি আসবে? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। ওকে, তাহলে এটা ডেরিভেটিভ করলে কি আসবে? ইউ স্কোয়ার কস 2 থিটা ইন্টু 2 বাই জি। তাহলে কি আসবে? যদি আমরা জিরো করি ম্যাক্সিমামের ক্ষেত্রে কি হবে? এটা জিরো হয়ে যাবে। তাহলে কি আসবে? ডি ম্যাক্সিমাম ইকুয়াল টু কী হবে? জিরো হবে। তাহলে আমাদের জিরো মানে ইউ তো জিরো হবে না, জি জিরো হবে না, তাহলে এই কস 2 থিটার মান কী হতে হবে? জিরো হতে হবে, তাই না? কস 2 থিটার মান জিরো হতে হবে। তাহলে কস 2 থিটা মান কখন জিরো হবে? 90 ডিগ্রি, তাই না? কস 90 ডিগ্রি, তাহলে থিটাই 2 থিটা ইকুয়াল 90 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল কত? 45 ডিগ্রি হবে। কত হবে? থিটা ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে কোনো একটি বস্তু ভালো করে বুঝবেন, কোনো একটি বস্তু যদি কত ডিগ্রি কোণে ছুটতে হবে? ম্যাক্সিমাম 45 ডিগ্রি কোণে যদি ছোড়া হয় তাহলে সে ম্যাক্সিমাম রেঞ্জ যাবে, সর্বোচ্চ দূরে যাবে। ওকে, কি বলো, বুঝতে পেরেছো? সর্বোচ্চ দূরে পৌঁছাবে। তাহলে আর তখন কি হবে? ম্যাক্সিমাম হবে। কত? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, অর্থাৎ প্রক্ষেপ কোণের মান কত? 45 ডিগ্রি হলে আমাদের বস্তুটা সর্বোচ্চ স্থানে পৌঁছাবে। মনে থাকবে এই জায়গাটা একটু নোট করে রাখবে। এইটা কি হতে হবে? জিরো হতে হবে, বা ইউ তো জিরো হবে না, জি জিরো হবে না, তাহলে এটাকে জিরো করতে হবে। তাহলে এটা কি হবে? জিরো হতে হবে। তাই 2 কস থিটা মানে কস 2 থিটা ইকুয়াল টু জিরো, 2 থিটা ইকুয়াল 9 ডিগ্রি, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। ক্লিয়ার? কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে। দেখো তোমাদের আমি কিন্তু এ টু জেড ভেঙে ভেঙে বলছি কি করে আসছে, কেন আসছে, কিভাবে আসছে। এবার তোমাদের প্র্যাকটিস করতে হবে হিউজ পরিমাণ। বুঝতে পারছো কিনা বলো প্রত্যেককে এই পর্যন্ত? প্রত্যেক কমেন্টে লেখো বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আমরা পরের স্টেপে যেতে পারি। আর যদি কারো কোনো বক্তব্য থাকে বলতে পারো। সুদীপ বুঝতে পেরেছো? কাজী রাজা বুঝতে পেরেছো? মনীষা বুঝতে পেরেছো? বাকিরা কারা জয়েন হয়েছে বুঝতে পারছি না। চলো, ভেরি গুড। এবার দেখো তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কী লিখতে পারি? ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই কত? জি। তাহলে দেখো আমাদের এই 2 থিটার সাইন 2 থিটার মান কত হলো? আমাদের থিটার মান ইকুয়াল টু যখন 45 ডিগ্রি তখন ম্যাক্সিমাম হবে, তাহলে ইউ স্কোয়ার সাইন 90 ডিগ্রি 2 থিটা মানে, তাই না? তাহলে 2 থিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি বাই জি। তাহলে আমাদের আসছে ইউ স্কোয়ার, এটার মান 1 বাই জি। তাহলে কত হচ্ছে? ইউ স্কোয়ার বাই জি। তাহলে আর ম্যাক্স ইকুয়াল টু কত হবে?
এই যে ভেলোসিটি দেওয়া থাকবে সেই ভেলোসিটির অনুপাত হবে। ওকে, যখন কোনো একটা তাহলে দুটি ক্ষেত্রে যদি ধরা হয়, ধরো সাপোজ আর ম্যাক্স তাহলে কার সঙ্গে হবে, ইউ স্কোয়ার বাই জি এর সঙ্গে সমান হবে। এবারই ধরো সাপোজ দুটি বস্তুকোণ আছে, প্রত্যেকে 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। কত ডিগ্রি? 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। এটাও একটা ছোড়া হচ্ছে, ওটাও একটা ছোড়া হচ্ছে। ওকে, কিন্তু এর প্রাথমিক বেগ আলাদা, এর প্রাথমিক বেগ কত u1 আর এর প্রাথমিক বেগ হচ্ছে u2। তাহলে আর ম্যাক্স 1 ইস টু আর ম্যাক্স 2 ইকুয়াল টু কত হবে, u1 তার হোল স্কোয়ার ইস টু u2 তার হোল স্কোয়ার। এই অনুপাতটা আসবে। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে u1 তার হোল স্কোয়ার আর u2 তার হোল স্কোয়ার। এবারে যে মানটা দিয়ে দেবে সেই মানটা তোমাকে পুট করতে হবে, সেখান থেকে তুমি মান বের করতে পারবে। কী বললাম বুঝতে পেরেছো? তাহলে ভেলোসিটি দিলেও তোমার মানগুলো পারবে। ক্লিয়ার? এবারই আমরা বার করব, এর আগের দিন বলছিলাম যে এইচ ভার্সেস আর, অর্থাৎ এইচ এবং আর এর মধ্যে বিভিন্ন যে সম্পর্ক সেটা বার করব। এইচ ভার্সেস আর, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা আর হচ্ছে প্রক্ষেপ সীমা, অর্থাৎ এটা হচ্ছে আর, আর এই যে উচ্চতা ছিল সর্বোচ্চ, এদের মধ্যে সম্পর্ক বার করব। কী বললাম? সর্বোচ্চ সবগুলো। তাহলে দেখো আমরা এইচ সম্পর্কে পড়েছি। এইচ সম্পর্কে কী পড়েছি? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কি 2g। আর আর সম্পর্কে পড়লাম কি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এই দুটো সম্পর্কে পড়লাম আমরা, তাই না? তাহলে যখন থিটা ম্যাক্সিমাম বলেছি, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, কখন? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। কত? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ভালো করে বুঝবে, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তখন তাহলে আমরা এইচটা বার করে নিই। তাহলে এইচ সমান কী হবে? এইচ সমান হবে আমাদের ইউ স্কোয়ার সাইন স্কোয়ার 45 ডিগ্রি, তাই না? এখানে ব্র্যাকেটটা দেওয়া উচিত হয় না আমার, 2g। তাহলে কত হচ্ছে? ইউ স্কোয়ার ইন্টু 1/√2 তার হোল স্কোয়ার বাই কত হবে? 2g। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে 1/2/2g। তাহলে কত আসছে আমাদের? ইউ স্কোয়ার বাই 4g আসছে। তাহলে আমরা বলতে পারি যে এইচ সমান আসছে ইউ স্কোয়ার বাই 4g। এটা মার্ক করে রাখবে। ওকে, তাহলে কোনো একটি বস্তু যদি, ভালো করে বুঝবে, কোনো একটি বস্তু যদি আমাদের 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, কত ডিগ্রি কোণে? 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, তাদের সর্বোচ্চ উচ্চতা কত হবে? সেই সর্বোচ্চ উচ্চতা হবে ইউ স্কোয়ার বাই 4g হবে। কত হবে? ইউ স্কোয়ার বাই 4g হবে। ক্লিয়ার? কী বললাম বুঝতে পেরেছো? সেখান থেকে তোমাকে বিভিন্নভাবে অনুপাত বার করতে বলবে। যেমন এখানে যেমন অনুপাত বার করলাম আমরা, এইখানে যেমন অনুপাত বার করলাম, সেখানেও বার করতে পারে অনুপাত। কেমন? আমি পরে পেজ যাচ্ছি। তাহলে আর সমান কত পেলাম? আর ম্যাক্স একটু আগে বার করলাম। আর ম্যাক্স মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কত পেলাম? যখন 45 ডিগ্রি বসলাম তখন আর ম্যাক্স ইকুয়াল কত পেয়েছি? আর ম্যাক্স ইকুয়াল পেয়েছি ইউ স্কোয়ার বাই 2g পেয়েছি। কত পেয়েছি? ইউ স্কোয়ার বাই 2g। তাহলে ইউ স্কোয়ার বাই 2g একটু আগে আমরা বার করলাম কত? একটু আগে এইচ ইকুয়াল বার করলাম ইউ স্কোয়ার বাই 4g, তাই না? তাহলে লিখতে পারি 1/4 ইন্টু কত হবে আমাদের আর ম্যাক্স। কি লিখতে পারি? আর ম্যাক্স। তাহলে এইচ সমান কত আসছে? এইচ সমান আসছে আর ম্যাক্স। কি আসছে? আর ম্যাক্স বাই 4। তাহলে দেখো এই রিলেশনটা পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কি বললাম বুঝতে পেরেছো? এইটা পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অথবা আর ম্যাক্স ইকুয়াল টু কি লিখতে পারি? আর ম্যাক্স ইকুয়াল টু 4h। এই প্রমাণটাও দেয় বারবার পরীক্ষায়। যখন প্র্যাকটিস করাবো কোশ্চেনগুলো দেখবে তোমরা হামেশাই পেয়ে যাচ্ছ। আর ক্যালকুলেশন করে বার করতে হবে না। আর ম্যাক্স ইকুয়াল টু 4h, তোমাদের ডাটা মুখস্থ হয়ে থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? এই যে আর ম্যাক্স ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই জি, যখন থিটা ইকুয়াল 35 ডিগ্রি তখন এইচ ম্যাক্স ইকুয়াল কত হবে? ইউ স্কোয়ার বাই 4g। এই ডাটাগুলো তোমাদের মুখস্থ হয়ে থাকবে। এই যে বাড়িতে প্র্যাকটিস করবে, দেখবে যখন কোশ্চেন করাবো পটাপট অ্যান্সার দেবে, কোনো ক্যালকুলেশনে করতে হবে না। ক্লিয়ার? একটু বুঝতে পারছো কেন বলো প্রত্যেককে? তাহলে আমরা আর ম্যাক্স সম্পর্কে পেলাম আর ম্যাক্স ইকুয়াল টু 4h বা h ইকুয়াল পেলাম আর ম্যাক্স বাই 4।
বুঝতে পেরেছ? বলো পটাপট তো কমেন্ট লেখো, অ্যাক্টিভ হও, নাহলে হবে না। তোমরা বুঝতে পারো নি নাকি? কথা কও না কেন? কে কিছু বলছে? সৃজা, কেউ কিছু লিখছো? সুদীপ বলো। সুদীপ মনে হয় টাইপিং করতে পারছে না, ওই জন্য হাতেই ইশারায় দিয়ে দিচ্ছে, তাই তো সুদীপ? চলো তাহলে এখন কোশ্চেন হচ্ছে আমার যে স্যার তাহলে ম্যাম এইচ ইস টু আর এর অনুপাতটা কত হবে? এইচ ইস টু আর এর অনুপাতটা কত হবে বলো প্রত্যেককে। প্রত্যেকে বলো এইচ ইস টু আর এর মানটা কত হবে? এইচ ইস টু আর এর মান কত হবে সেটা বলো প্রত্যেককে। তাহলে দেখো এইচ ইস টু আর পরীক্ষায় এই কোশ্চেন দেবে, প্রত্যেকে গন্ডগোল পাকায়। আর ম্যাক্স ইকাল 4h জানি, তাহলে আমরা এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এইচ ইস টু আর ইকুয়াল টু কত? এইচ ইস টু 4h বসিয়ে দিতে পারি। তাহলে কত? ভেরি গুড, প্রত্যেককে ঠিক হয়েছে। তাহলে কত হবে? 1:4 হবে। এটাও পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট একটা। কি বললাম বুঝতে পেরেছো? এই এইচ ইস টু আর অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা আর সর্বাধিক প্রক্ষেপ সীমার অনুপাত কত হবে? থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। পরীক্ষার ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, ক্লিয়ার? এবারে দেখো আর একটা জিনিস আসতে পারে যে আর বাই এইচ, এটা যদি আমরা বার করি, আর বাই এইচ যদি বার করি, আমরা যে কোনো কোণ দিয়ে দিচ্ছে। ওকে, এখানে কি 45 ডিগ্রি বলিনি, কি বলিনি? 45 ডিগ্রি বলিনি। থিটা নট ইকুয়াল টু 45 যখন, ওকে, তখন আমরা আলোচনা করছি ব্যাপারটা। ওকে, তাহলে দেখো আমরা আর সম্পর্কে পড়েছি। আর সম্পর্কে কি পড়েছি? যে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি পড়েছি। আর এইচ সম্পর্কে কি পড়েছি? এইচ সম্পর্কে পড়েছি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g পড়েছি। তাহলে আমরা ক্যালকুলেট করলে পাবো ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এটা উল্টে গেল, তাই 2g বাই ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এস আর নো? দেখো জি জি কেটে গেল, পাজি চলে গেল, তাহলে ইউ স্কোয়ার আর ইউ স্কোয়ার কেটে গেল, তাহলে আমাদের পড়ে থাকছে কি? সাইন 2 থিটা বাই কি থাকছে এখানে? এখানে 2 আছে এক্সট্রা, আর এখানে সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা এই সাইন 2 থিটাকে ভাঙতে পারি ইন্টু 2 সাইন থিটা কস থিটা, ত্রিকোণমিতির রুলস অনুসারে, আর এটা সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা সাইন কেটে গেল, তাহলে কি আসছে? 4 কস থিটা বাই সাইন থিটা। তাহলে কি আসবে? 4 ইন্টু কি আসবে? কট থিটা আসবে। কি আসবে? 4 ইন্টু কট থিটা। তার মানেটা বোঝালো যে কোনো কোণের জন্য, ভালো করে বুঝবা, যে কোনো কোণের জন্য থিটা ইকুয়াল টু নট 45 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি আসছে? আর বাই এইচ ইকুয়াল টু কত আসছে? 4 কট থিটা আসছে। তাহলে আর ইকুয়াল টু কত আসছে? আর ইকুয়াল টু 4 কট থিটা ইন্টু কত? এইচ। তাহলে এই যে রিলেশনগুলো, এই রিলেশনগুলো তোমাকে মনে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। কি বলা, বুঝতে পেরেছ? এরপর দেখবে এগুলো হয় বলে করছি, যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই যেমন একদম ডাটা মুখস্থ হয়ে যাবে, তাহলে কি? আর ইকুয়াল টু কি আসলো? 4 কট থিটা ইন্টু এইচ, আর আর বাই এইচ ইকুয়াল টু কত হলো? 4 কট থিটা। ক্লিয়ার? এটা উল্টে লিখলে আবার কেমন হবে? উল্টে লিখলে দেখো এইচ বাই আর সমান কত হবে? এইচ বাই আর ইকুয়াল টু 1/4 কট থিটা। তাহলে কি আসবে? ট্যান থিটা বাই 4 আসবে। কত আসবে? তাহলে এক্ষেত্রে কি আসছে? এইচ ইস টু এখানে লেখাটা পরিষ্কার হচ্ছে না, আমি অন্য পেন নিচ্ছি। তাহলে সেক্ষেত্রে কত হবে আমাদের? এইচ ইস টু কত হবে? এইচ ইস টু আর ইকুয়াল টু কত হবে? ট্যান থিটা ইস টু 4 হয়ে যাবে। কত হবে? ট্যান থিটা ইস টু 4 হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? উল্টোটা ধরলে তাহলে এইচ বাই আর ইকুয়াল টু কত হবে? এইচ বাই ইকুয়াল টু ট্যান থিটা বাই 4, অর্থাৎ ট্যান থিটা ইস টু 4 আসবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এই যে আমরা আর বাই এইচটা করলাম, সেটা বুঝতে পেরেছো কিনা বলো? যে নারী নক্ষত্র তার বার করলাম,
দেখো এ টু জেড বলে দিচ্ছি আমি। ক্লিয়ার? চলো নেক্সট টপিক যাই আমরা। এক মিনিট ওয়েট। চলো নেক্সট যাচ্ছি। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে দেখো ভালো করে বুঝবে, যদি একটা কন্ডিশন বলেছে এখানে, যদি প্রাসের সীমা আর, সেই আর কি বলেছে, যদি সর্বোচ্চ উচ্চতার n গুণ হয়, সর্বোচ্চ উচ্চতা ম্যাক্স n গুণ হয়, ওকে, তাহলে কি বার করতে বলেছে? প্রক্ষেপ কোণ কত হবে সেটা বার করতে বলেছে আমাকে। কি বার করতে বলেছে? থিটার সমান বার করতে বলেছে। আর ইকুয়াল টু এন এইচ ম্যাক্স, অর্থাৎ সর্বোচ্চ আমাদের এখানে প্রক্ষেপ সীমা, সেটা কি হবে? আমাদের সর্বোচ্চ উচ্চতা যদি n গুণ হয়, তাহলে আমাদের প্রক্ষেপ কোণ কত ছিল সেটা বার করতে বলেছে, ওকে। তাহলে সেটা আমরা পার করব। তাহলে দেখো আমরা প্রথমত আর ইকুয়াল টু কি লিখতে পারি? আর ইকুয়াল টু এন এইচ, তাই না? তাহলে আর এর মান কত? আর এর মান হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি ইকুয়াল টু, আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি এন ইন্টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এস আন, তাহলে দেখো ইউ স্কোয়ার বাই জি কাট গায়া, ওকে, কি হলো? কেটে গেল। তাহলে কি থাকছে এখানে? সাইন 2 থিটা, এখানে 2টা দেখা যাচ্ছে না মনে হচ্ছে, 2 থিটা ইকুয়াল টু কত হবে? এন সাইন স্কোয়ার থিটা বাই 2। তাহলে এটা কত আসছে? 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু এন ইন্টু সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই 2। একটা সাইন থিটা কেটে গেল। তাহলে কি আসছে দেখো, আমাদের এই 2টা এদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে কত? 4 cos থিটা ইকুয়াল টু এন সাইন থিটা। তাহলে দেখো আমাদের 4 বাই এন ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে এটা যদি আমরা এখানে করি, তাহলে কি আসছে? ট্যান থিটা ইকুয়াল টু 4 বাই এন। তাহলে কত আসছে? থিটা ইকুয়াল টু কি আসছে? ট্যান ইনভার্স 4 বাই এন আসছে। কত আসছে? 4 বাই এন। ক্লিয়ার? তাহলে আমাদের যে প্রক্ষেপ কোণ, সেই প্রক্ষেপ কোণের মান কত আসছে? ট্যান থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু 4 বাই এন, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4 বাই এন। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? তাহলে আমরা ইজিলি পেয়ে গেলাম দ্যাট থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4 বাই এন পেলাম। কি পেলাম? ট্যান ইনভার্স ইকুয়াল টু 4 বাই এন পেলাম। এবারে দেখো আমরা একটা জিনিস করব, আমরা বললাম যদি, এর আগে বলেছিলাম যদি আর ইকুয়াল টু এন এইচ হয়, অর্থাৎ এন এর মান যদি 1 বসাই, অর্থাৎ আর ইকুয়াল টু যদি এইচ হয়, কি হয়?
আর ইকুয়াল টু যদি এইচ হয়, এন এর মান কত বসালাম, এন এর মান যদি 1 বসাই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে আর ইকুয়াল টু এইচ হয়। তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু, এটা ইমপ্লাইজ দ্যাট থিটা ইকুয়াল টু কি আসবে ট্যান ইনভার্স কি আসছে 4 বাই কত 1, তাহলে কত ট্যান ইনভার্স 4 কত আসছে ট্যান ইনভার্স 4। এই ট্যান ইনভার্স 4 মানে হচ্ছে কত 76 ডিগ্রি, কত ডিগ্রি 76 ডিগ্রি। কি বললাম বুঝতে পেরেছো, কি হচ্ছে 76 ডিগ্রি। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসবে কি কোশ্চেন, কোনো একটি বস্তু যদি প্রক্ষেপ করা হয় এবং দেখা গেল যে তার সর্বাধিক উচ্চতা কি হচ্ছে, তার সর্বাধিক উচ্চতা প্রক্ষেপ সীমার সঙ্গে কি হচ্ছে সমান হয়, তাহলে প্রক্ষেপ কোণ কত, কি প্রক্ষেপ কোণ কত এটা জিজ্ঞেস করবে। যেখানে এইচ ইকুয়াল টু কি আর, সেটার মান হবে 76 ডিগ্রি আসবে। কত ডিগ্রি আসবে 76 ডিগ্রি। দেখবে তো প্রত্যেক ক্যালকুলেটর বসে এটা 76 ডিগ্রি আসছে কিনা, ট্যান ইনভার্স 4 ইকুয়াল টু এটা দেখবে। ওকে, তাহলে এটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। কি বললাম বুঝতে পেরেছো, যদি কোনো একটি বস্তুকে থিটা কোণে প্রক্ষেপ করা হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আর ইকুয়াল টু এইচ, তাহলে সেই থিটার মান কত। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো। তাহলে একটা কন্ডিশন হলো, 2 নম্বর কন্ডিশন দেখো আর ইকুয়াল টু যদি 4h হয়, কত হয় আর ইকুয়াল টু 4h, তাহলে এন এর মান কত, এন এর মান 1 কত সরি এন এর মান কত 4, এন এর মান কত 4 আসছে। তাহলে কত আমার থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স 4/4 কত আসছে 4/4, তাহলে ট্যান ইনভার্স কত 1, তাহলে তার মানে কত 45 ডিগ্রি। তাহলে দেখো আমরা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পেয়ে গেছি, আর ইকুয়াল টু 4h আমরা কোথায় করেছি দেখো আর ইকুয়াল টু 4h কখন, যখন আমাদের থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ছিল, ম্যাক্সিমাম ছিল। দেখো আর ম্যাক্স মানে এখানে ম্যাক্স মানে থিটা ইকুয়াল কত ছিল 45 ডিগ্রি ছিল, কত ছিল 45 ডিগ্রি, সেই প্রমাণটা পেয়েছি। এখানে দেখো তার উল্টো প্রমাণটা করে দিলাম যে আমাদের আর ইকুয়াল টু 4h বসিয়ে থিটা ইকুয়াল টু যে 45 ডিগ্রি পেলাম সেটা প্রমাণ করলাম। আর এর আগে কি করেছিলাম, আর থিটা ইকুয়াল 45 ডিগ্রি সেটা প্রমাণ করেছিলাম যে আর ম্যাক্স ইকুয়াল টু 4h। ক্লিয়ার, বলো বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো কিনা বলো। তারপর নেক্সট টপিক করাচ্ছি। সূত্র কোথায় করলাম, এগুলো অঙ্ক এক একটা সূত্র করাচ্ছি আমি, এগুলো এক একটা অঙ্ক করাচ্ছি, তোমার কনসেপ্ট বুঝছি। এবার তোমাকে যদি এই কোশ্চেনগুলো আমি যদি প্র্যাকটিস সেটে করাতাম তোমার মনে হতো যে না এগুলো প্রবলেম, এগুলো আমি তোমাকে কী করাচ্ছি প্রবলেম করাচ্ছি, যেন থিওরি টাইপের, যে কোথা থেকে আসছে। না না ভাই, এগুলো হচ্ছে আমি একটা কথা বলি, এগুলো তোমাদের একটা করে প্রবলেম দেবে। কি বললাম বুঝতে পেরেছো, আমি যেগুলো সূত্র করাচ্ছি না, এই যে তোমাদের মনে হচ্ছে এগুলো সূত্র, এগুলো একটা প্রবলেম দেবে তোমাকে। আমি তোমাদের এই প্রবলেমগুলো বলে দিচ্ছি কারণ তোমরা যখন কোশ্চেন দেখবে ডাইরেক্ট করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো, তাহলে এরপর মনে হচ্ছে তোমাদের ভেঙে ভেঙে করাতে হবে না, মানে কোথা থেকে কি স্টেপ বাই স্টেপ আসছে সেগুলো না করিয়ে ওই একদম যেটুকুনি আছে মানে বইয়ে আছে সেটুকু করিয়ে দেবো, দিয়ে কোশ্চেন প্র্যাকটিস করাবো, সেটাই বেস্ট হবে আমার মতো বলে। ঠিক আছে, সেটাই ভালো হবে আমার মতো বলে। চলো বক্তব্যটা, হ্যাঁ শর্ট টিক্সের পিডিএফ করে দেবো অবশ্যই, নিশ্চয়ই পিডিএফ না দিলে কী করে পড়বে তোমরা। আমি এগুলো দিয়ে দিচ্ছি শর্ট টিক্সের পিডিএফ, আমার টোটাল ডিটেলস নোটটা তোমাদের দিয়ে দেবো,
আর শর্ট ট্রিক্সের নোটটা দিয়ে দেবো। এবারে তোমাদের এই ধরো সাপোজ আমি তোমাকে এখানে ছেড়ে দিতাম, ভালো করে বোঝো, আমি তোমাকে এই যে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 4/n, তোমাকে কিন্তু এইভাবে করে বার করে করতে হতো, আমি তোমাকে শর্টকাট বলে দিচ্ছি। যদি n এর মান যদি 1 হয়, n এর মান যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে সেটা ডাইরেক্ট বসিয়ে দেবো। এবার তোমাকে কী করতে হবে, প্রথম থেকে করতে করতে আসতে হবে, তোমাকে ক্যালকুলেট করতে হবে। কি বল, বুঝতে পেরেছ? এবারে ওন চয়েস, দেখ কোশ্চেন করাবো, ওয়েট কোশ্চেন করাবো, দেখবে ডিটেলস মানে কোথা থেকে আসছে কি আসছে, কোশ্চেন দেখা মাত্রই তোমরা অ্যান্সার পারবে। হয়তো প্রথম দিকে একটু সমস্যা হবে। চলো এবারে দেখো একটা কনসেপ্ট, তোমাদের এই প্রমাণটা করাবো না আমি অবশ্য। দেখো ধরো সাপোজ কোনো একটা ট্রাজেক্টরি, ধরো এই একটা বস্তুর ক্ষেত্রে একটা ট্রাজেক্টরি, আর একটা বস্তুর ক্ষেত্রে এই একটা ট্রাজেক্টরি, ক্লিয়ার? এবারে আমাদের সুদীপের মনে হলো স্যার আমি যখন এইখানে অবস্থান করব, তখন সাপোজ ধরলাম আমাদের ঝন্টু এখানে অবস্থান করছে, ওকে, তাহলে আমি ঝন্টুকে কিভাবে দেখব? ও কি সেই ব্যাঁকা হয়ে আমার দিকে পড়ছে সেটা দেখব? কোশ্চেন এখন কে সুদীপের। তাহলে ভালো করে বুঝবে, ঝন্টু চলছে এই ট্রাজেক্টরি অনুসারে, আর আমাদের সুদীপ চলছে এই ট্রাজেক্টরি অনুসারে। এখন সুদীপ এই ঝন্টুকে দেখছে বা ঝন্টু কী দেখে সুদীপকে দেখছে, তাহলে তারা পরস্পরকে কিভাবে দেখবে? তারা দেখবে যে দুজনের সরল রেখা বরাবর চলছে। কি চলছে? দুজনে দেখবে সরল রেখা বরাবর। আমি এটা প্রমাণ করালাম না, ওকে, দিয়ে দেব। তাহলে এটা কি হবে? সরল রেখা বরাবর চলবে। কি চলবে? দুজনকে দেখবে সরল রেখা বরাবর চলছে। তারা কি প্রজেক্টাইল হচ্ছে সেটা দেখবে না, ওকে, সরল রৈখিক, ওকে, বা সরল রেখা। তাহলে কি দেখবে? সরল রেখা বরাবর চলছে। হ্যাঁ, ফ্রেম অফ রেফারেন্স, ভেরি গুড সুশোভন। তাহলে কি হবে? সরল রেখা বরাবর দেখবে। কি দেখবে? সরল রেখা। পরীক্ষায় এই কোশ্চেনটাও আসতে পারে, ইম্পর্টেন্ট কিন্তু। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে এ বি কে কিভাবে দেখবে, বা বি এ কে কিভাবে দেখবে, সেটা সরল রৈখিকভাবে দেখবে। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা। এবারে দেখো তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম, ভালো করে বুঝবে, তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম যে আমাদের প্রজেক্টাইল মোশন 3 প্রকার। কয় প্রকার? প্রজেক্টাইল মোশন 3 প্রকার। একটা হচ্ছে তির্যক, কার ক্ষেত্রে? একটা তির্যক, যেটা আমরা করালাম তির্যক। একটা হচ্ছে কি? একটা হচ্ছে যে অনুভূমিকের সঙ্গে এইবার থিটা কোণে পড়ছে, যে কোনো একটা। আর একটা কি? আর একটা হচ্ছে নততল বরাবর। কি? নততল বরাবর। কি বরাবর? নততল বরাবর। তাহলে সেই নততল বরাবর হলে কি ঘটনা ঘটবে, এই বরাবর কি ঘটনা ঘটবে, সেগুলো আমি দিয়ে দেবো। এইটার ডিটেলস সম্পর্কে বলেছি, এইটা সম্পর্কে আসবে, ওকে। আর বাকি সমস্ত অ্যাপ্লিকেশন সেম টু সেম বাকি তিনটের ক্ষেত্রে, মানে দুটো ক্ষেত্রে। কি বললাম বুঝতে পেরেছো? এবারেই একটা জিনিস পড়াবো, এনার্জি সম্পর্কে পড়াবো। কি? গতিশক্তি আর স্থিতিশক্তি সম্পর্কে পড়াবো। কার? প্রজেক্টাইল মোশনের। না এমনি বুঝতে পারছো তো? সেটা বলো আগে, যে এতটা সূত্র হয়ে যায় সেটা না, এমনি বুঝতে পারছো তো? ছোটবেলায় দেখবে আমরা যখন অ আ বা এবিসিডি পড়েছিলাম, জীবনে সবচেয়ে কঠিন ছিল ওটাই। ওটা যখন পড়তে পেরেছো নিশ্চয়ই এগুলোও তুমি পারবে। গ্র্যাজুয়েশন করেছো কেমিস্ট্রি বা ফিজিক্স নিয়ে, অত কিছু পড়েছো, তাহলে 11-এ 5টা বই শেষ করেছো, 11-12-এ, আর এখানে তুমি চাকরি পরীক্ষার জন্য 2টো বই শেষ করতে পারবে না? দেখো আমরা এই সর্বোচ্চ বিন্দুর সাপেক্ষে কি করব? এনার্জি বার করব, গতিশক্তি। এই সর্বোচ্চ বিন্দুতে কি করব? গতিশক্তি বার করব। কি বার করব? গতিশক্তি বার করব। দেখো এই সর্বোচ্চ বিন্দুতে আমাদের এখানে এর আগের দিন বেগ বার করেছিলাম যে এই পি বিন্দুতে, মানে এখানে সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে আমাদের, এখানে বেগ কত হবে, এখানে বেগ হবে ছিলাম যে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস 0 জে ক্যাপ হবে, তাই না? তাহলে এখানে দেখো এই যে আমাদের উলম্ব বরাবর যে উপাংশ বেগ ছিল সেটা কি হবে? 0 হবে। তার জন্য বলা হয়েছে প্রাসের গতিবেগের সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তি কি হবে? কম হবে। হ্যাঁ দেয়, অবশ্যই দেয়, এই জিনিসগুলোও দেয়, ওকে। প্লেন থেকে ফেলে দেওয়া এগুলো দেবে অবশ্যই, সেগুলো করাবো, সেগুলো কনসেপচুয়াল যে কোশ্চেন টাইপগুলো কোশ্চেন দিয়ে করাবো সেগুলো, ওকে।
একই ডিটেলস ঘটনা, মানে ঘটনাটা উল্টোভাবে হবে, কি বললাম বুঝতে পেরেছো? সেগুলো কিছু কিছু জিনিস বাদ যাবে এখান থেকে, বাট সেম টু সেম ঘটনা, সেগুলো কোশ্চেন অনুযায়ী করাবো, চিন্তা নেই। দেখো তাহলে কি বললাম, এই বিন্দুতে প্রাসের কেবলমাত্র অনুভূমিক বেগ থাকে, এই বিন্দুতে কি থাকে, অনুভূমিক বেগ থাকে। ওকে, সেই অনুভূমিক বেগটা কত হবে, ইউ এক্স ইকুয়াল টু কত হবে, ইউ কস থিটা থাকবে, কি থাকবে, ইউ কস থিটা থাকবে। ওকে, তাই উলম্ব বেগ কি হয়, শূন্য হয়। তাহলে এক্ষেত্রে কাইনেটিক এনার্জি কত হবে, ই কে ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কোয়ার, মানে এখানে ইউ এক্স তার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত আসবে, হাফ এম ইউ স্কোয়ার কস থিটা তার হোল স্কোয়ার হয়ে যাবে। ক্লিয়ার, কি বললাম বুঝতে পেরেছো? তাহলে ই কে ইকুয়াল টু কত হলো, অর্থাৎ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা আসবে, কি আসবে, কস স্কোয়ার থিটা। এবারই তোমাকে বলবে, এখানে ম্যাথ দেবে কীরকম, এখান থেকে ম্যাথ দেবে, দেখো বলবে যে কোনো একটি বস্তুকে ধরো প্রাথমিক বেগ একই, তাহলে তার ক্ষেত্রে দুটি কোণে ছোড়া হলো, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি, সরি একটা 60 ডিগ্রি কোণে ছোড়া হলো, তাহলে তাদের কাইনেটিক এনার্জি মানে সর্বোচ্চ বিন্দুতে গতিশক্তির অনুপাত কত হবে, তাহলে ই কে 1 ইস টু ই কে 2, তাহলে কত হবে, সেটা সেম টু সেম, তাহলে কস 30 ডিগ্রি তার হোল স্কোয়ার ইস টু কস 60 ডিগ্রি তার হোল স্কোয়ার, এখানে পুট করে দেবো। কস 30 ডিগ্রি মান কত, কস 30 ডিগ্রি মান √3/2 তার হোল স্কোয়ার, আর কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ তার হোল স্কোয়ার, তাহলে কত আসবে 3/4 ইস টু 1/4, তাহলে কত আসবে 3:1, এইবার সামথিং। ওকে, ক্যালকুলেশন একটু দেখে নিও তোমরা। তাহলে এইভাবে করে কোশ্চেন দেবে, কি বললাম বুঝতে পেরেছো? এবার স্থিতিশক্তি সম্পর্কে পড়বো, কি সম্পর্কে পড়বো, স্থিতিশক্তি সম্পর্কে পড়বো। ওকে, তাহলে দেখো স্থিতিশক্তি সম্পর্কে কি হবে, দেখো আমাদের যে সর্বোচ্চ বিন্দু, সেই সর্বোচ্চ বিন্দুতে স্থিতিশক্তি কি হবে, সর্বাধিক হবে, কি হবে, সর্বাধিক। তাহলে দেখো আমাদের যে এই সর্বোচ্চ বিন্দু, এই সর্বোচ্চ বিন্দুতে কি হবে, স্থিতিশক্তি সর্বাধিক হবে। আমরা স্থিতিশক্তি সম্পর্কে পড়েছি যে ইপি ইকুয়াল টু কি হবে, mgh, এখানে এইচ মানে সর্বোচ্চ উচ্চতা, তাহলে mg সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই কি হবে, 2g হবে, কত হবে, 2g হবে, তাই না? তাহলে আসছে কত, তাহলে আসছে আমাদের ক্যালকুলেশন করে হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে ইপি কত আসলো, হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ক্লিয়ার? তাহলে দেখো আমরা এখান থেকে অনুপাত হিসেবে বার করতে পারবো। তাহলে দেখো আমরা মোট শক্তি ই ইকুয়াল টু কি পেলাম, ই কে প্লাস কি আসবে, ইপি আসবে। তাহলে দেখো ই কে প্লাস ইপি আসলে কি আসবে, হাফ এম ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস হাফ এম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো আমরা যদি হাফ এম ইউ স্কোয়ার কমন নিই, তাহলে কি আসছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো এই কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত, 1, তাহলে হাফ এম ইউ স্কোয়ার। তাহলে বস্তুটা যে গতিশক্তি মানে যে শক্তি নিয়ে যাচ্ছিল, ভালো করে বুঝবে, যে শক্তি নিয়ে যাচ্ছিল সেই সর্বোচ্চ বিন্দুতে কি হচ্ছে, একই শক্তি আছে, কি আছে, একই শক্তি আছে, হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে শক্তির কোনো পরিবর্তন হয়নি, কি বললাম বুঝতে পেরেছো? এক্ষেত্রে কি হলো, শক্তির কোনো পরিবর্তন হয়নি। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? ভেরি গুড, ভেরি গুড কাজী, এনার্জি ইজ কনজার্ভ। তাহলে দেখো আমাদের যেটুকুনি করালাম আজকে, আমাদের তির্যক মোশনের ক্ষেত্রে অর্থাৎ তির্যক প্রাচের গতির ক্ষেত্রে যা যা আসে সে A to Z বলে দিলাম। এবারে কোশ্চেন তোমরা সলভ করবে, সেই কোশ্চেনগুলো কি করবে, প্র্যাকটিস করবে। তোমাদের মার্কেটে যে বইগুলো আছে সেগুলো হয়তো পেয়েছো, বা কারোর কাছে পুরাতন বই আছে, অথবা অনুশীলনী যে বইটা পড়ছো তুমি সেই বইয়ের অনুশীলনীতে চলে যাও, অনুশীলনীতে প্রচুর কোশ্চেন আছে, বা উদাহরণের যে কোশ্চেন আছে সেগুলো প্র্যাকটিস করো। কি বললাম বুঝতে পেরেছো? তোমার বইটা তোমার কাছে নখদর্পণ থাকতে হবে, নাহলে হবে না। আর একটা কথা বলি যে চাকরি পেতে গেলে তোমার কিন্তু ভালোভাবে বই মানে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আর হচ্ছে হিউজ পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে, আর হচ্ছে তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। আর এর আগের দিন বলছিলাম যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু দেখে নিও, কোন কোন জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে, সে যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সাম হোক না কেন ফিজিক্সের ক্ষেত্রে। তাহলে দেখো কোনো অসুবিধা আছে বলো? আজকে এই পর্যন্ত।